নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারে আমরা হচ্ছে সব ফর্মুলাগুলো দেখে ফেলছিলাম, এখন হচ্ছে এগুলো রিলেটেড ম্যাথ দেখবো। আর অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটির ফর্মুলা যদিও অনেক ইজি, বাট অনেক সময় ম্যাথগুলো অনেক ঘুরায় পেঁচায় দিতে পারে। তো আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। তো ম্যাথটা এরকম যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ এটা হচ্ছে একটা লন এন ভার্সেস টি গ্রাফ, লন এন আর এদিকে হচ্ছে টি। এখন এই গ্রাফটা দেখতে কীরকম, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, নর্মাল একটা স্ট্রেট লাইনের মতো, আর সেই স্ট্রেট লাইনটা হচ্ছে ডাউনওয়ার্ড, মানে এই টাইপের। এরকম একটা গ্রাফ আছে। এখন আমাদেরকে বলছে যে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন ফলো করে যে 3600y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 82800। ওকে, আর এখানে বলা আছে যে সব কিছু হচ্ছে এসআই ইউনিটে দেওয়া। অ্যান্ড এখানে ওয়াই আর এক্স বলতে অ্যাকচুয়ালি বুঝাচ্ছি যে এই লন এনটা হচ্ছে আমাদের ওই ওয়াই, আর এই টি হচ্ছে সেই এক্স। ওকে, মানে এই স্ট্রেট লাইনটা এরকম একটা ফরম্যাটের স্ট্রেট লাইনের সাথে মিলে। ওকে, এখন আমাদেরকে জিজ্ঞেস করছে এই গ্রাফটা দিয়ে যে কোশ্চেনটা হচ্ছে যে এক নাম্বার, হোয়াট ইজ দ্য রেডিও অ্যাক্টিভিটি অফ দিস সাবস্টেন্স, হোয়াট ইজ দ্য ডিকে কনস্ট্যান্ট অফ দিস সাবস্টেন্স, ডিকে কনস্ট্যান্ট অফ দিস সাবস্টেন্স। তো এই ম্যাথটা কীভাবে করা যায়, আমাদের হচ্ছে এখানে একটা লন এন ভার্সেস টি গ্রাফ দেওয়া, এখান থেকে আমাদেরকে ল্যামডা বের করতে বলছে। তো কেউ কি বলতে পারবা কীভাবে করা যায় এটা? জাস্ট আইডিয়াটা বললেই হবে যে ফার্স্টে আমি কি করব এখান থেকে। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইউজুয়ালি এন ভার্সেস টি গ্রাফ দেখে অভ্যস্ত, তাই না? আমরা দেখছি যে রেডিও অ্যাক্টিভিটির যে গ্রাফগুলা, সেখানে আমরা একটা গ্রাফই দেখছি এন ভার্সেস টি গ্রাফ, সেটা এরকম ছিল। বাট এটা একটু ডিফারেন্ট, এটা লন এন ভার্সেস টি গ্রাফ। তো আমাদের টার্গেট হচ্ছে কি ল্যামডা বের করা। তো আমরা জানি যে এই ল্যামডাটা বের করার জন্য আমাদের হচ্ছে এই ফর্মুলাটা ছিল প্রথম, মানে যেখানে ল্যামডাটা ফার্স্ট আমরা দেখছি ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা এন। তো এখান থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ল্যামডাটা বের করার জন্য আমার কী করা লাগতে পারে। আর আরেকটা কাজ করা যায় যে এইটার থেকে আমরা যে ফার্দার ইন্টিগ্রেশন করে আরেকটা ফর্মুলা বের করছিলাম, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সেইখানেও অ্যাকচুয়ালি সেখানে এন দিয়ে দিবে তোমাকে আর এন নট দিয়ে দিবে এটসেট্রা, আর এইখানে তোমার টি লাগবে, তাহলে তুমি এখান থেকে ল্যামডা বের করতে পারবা। তো আমি এটা এখন কিভাবে করতে পারি সেটা হচ্ছে কোশ্চেন। সো আমি যদি এই জায়গাতে, এটা একটা লন এন ভার্সেস টি গ্রাফ, এখান থেকে সামহাও আমি যদি ডিডিটি অফ এন বের করতে পারি, ডিডিটি অফ এন বের করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আর আমি যদি এন এন তো অ্যাকচুয়ালি যে কোনো মোমেন্টের এন, সো আমি যদি ডিডিটি অফ এন এর একটা ইকুয়েশন এখান থেকে বের করতে পারি অ্যান্ড দেন ওইটা এন দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই ল্যামডা চলে আসবে। তো একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো এটা একটা স্ট্রেট লাইন। ওকে, সো স্ট্রেট লাইনের স্লোপ খুব ইজিলি বের করা যায়। তো এটার স্লোপ হচ্ছে, এটা একটা ওয়াই এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি ফরম্যাট। তো এখানে আমার স্লোপ হচ্ছে -1/3600, রাইট? স্লোপটা ঠিক আছে, যে এই ইকুয়েশনটা এখান থেকে আমি স্লোপটা বের করতে পারবো। অ্যান্ড দেখো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে একটা জিনিস জানি যে কোনো একটা ফাংশনের, এটা কি একটা লন এন এর ফাংশন, মানে লন এন ফাংশন অফ টি। তো যে কোনো একটা ফাংশনের গ্রাফ থেকে তুমি তার যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বের করতে পারো ডিফারেন্সিয়েশন ইউজ করে। সো তুমি যদি এটাকে এক্স হিসাবে ট্রিট করো আর এটাকে যদি ওয়াই হিসেবে ট্রিট করো, তাহলে অ্যাকচুয়ালি তোমার দেখো, তুমি যখন টি এর রেসপেক্টে এনকে ডিফারেন্সিয়েশন করবা,
তখন কিন্তু তোমার এইখানে যে কোনো পয়েন্টের স্লোপ চলে আসবে। আর এটা দেখাই যাচ্ছে এটা একটা স্ট্রেট লাইন, সো আসলে সব জায়গায় স্লোপটা সেম বলাই আছে, এটা একটা স্ট্রেট লাইন। আচ্ছা, তো ডিডিটি অফ লন এন বের করি আমরা। সো বলা যায় যে আসলে এই ডিডিটি অফ লন এনটাই এই -1/3600, তাই না? কারণ এটা একটা ফাংশন, তো আমি যদি ফাংশনটাকে এই ভ্যারিয়েবলটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে আমি যে কোনো পয়েন্টের স্লোপ পাবো। এখন ট্যানজেন্টের স্লোপ পাবো, আর এটা তো স্ট্রেট লাইনই। এখন দেখো এখানে ডিডিটি অফ লন এন হচ্ছে 1/n ডিডিটি অফ এন চেইন রুল, অ্যান্ড এটা হচ্ছে -1/3600। সো এই যে 1/n ডিডিটি অফ এন, দেখো এটা কি মিন করে, 1/n ডিডিটি অফ এন, এটা কিন্তু মাইনাস ল্যামডা। সো তার মানে এখান থেকে বলা যায় এটা হচ্ছে মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু -1/3600। সো ল্যামডা ইজ ইকুয়াল টু 1/3600 পার সেকেন্ড। ওকে, এই টাইপের কোশ্চেন এমসিকিউতে আসে। সো এখানে জাস্ট তোমার কাজ হচ্ছে এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করবা, তাহলেই তুমি ওইখান থেকে স্লোপের ইকুয়েশনটা পাবা, ওইটাই আলটিমেটলি দেখা যায় এই ইকুয়েশনটাই। ওকে, সো আমাদের ডিকে কনস্ট্যান্ট বের হয়ে গেল, এটা হচ্ছে 1/3600 পার সেকেন্ড। আর এখান থেকে ধরো ফার্দার আরও বলতে পারে, ধরো ডিকে কনস্ট্যান্ট না বলে তোমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ দ্য সাবস্টেন্স। তো তখন তুমি গ্রাফ দেখে কিন্তু কোনোভাবেই বুঝবা না হাফ লাইফ কোথায়। অনেক করে হয়তো বের করা যেতে পারে, বাট এখানে বললো যে হাফ লাইফ অফ দ্য সাবস্টেন্স। সো ফার্স্টেই তুমি ডিকে কনস্ট্যান্টটা বের করবা, দেন এখান থেকে টি হাফ ইজ ইকুয়াল টু লন 2/λ। একটু ওয়েট। আচ্ছা, সো এখন দেখো এইটার পর আমরা এই সিমিলার টাইপের গ্রাফ রিলেটেড আরেকটা প্রবলেম দেখি। তো পরের কোশ্চেনটাও অনেকটা সিমিলার, মানে আইডিয়াটা সেম। আমাদেরকে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তো এই গ্রাফটা হচ্ছে এটাও লন এন ভার্সেস টি গ্রাফ। আর এবার আমাদেরকে বলছে দুইটা সাবস্টেন্সের জন্য সেম গ্রাফটা দেওয়া আছে। দেখো তো এখানে একটা, আচ্ছা দাঁড়াও, এখানে এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এরকম একটা লন এন ভার্সেস টি গ্রাফ দেওয়া, লন এন আর এদিকে হচ্ছে টি। তো দুইটা সাবস্টেন্সের জন্য দুইটা লাইন দেওয়া আছে, একটা হচ্ছে ফার্স্ট সাবস্টেন্সের জন্য এরকম, আর আরেকটা হচ্ছে সেকেন্ড আরেকটা সাবস্টেন্সের জন্য এরকম। তো এটা হচ্ছে এ এলিমেন্ট বা এ সাবস্টেন্স, আর এটা হচ্ছে বি সাবস্টেন্স। আর আমাদের বি এর ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা হচ্ছে দুইজনেরই এন নট। আর এখানে বি এর ব্যাপারে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে এইখানে একটা টাইম আছে, যে টাইমটা হচ্ছে 3295, আর এখানে টি হচ্ছে ইয়ার্স ইউনিটে দেওয়া। আর এইখানে লেখা এটা হচ্ছে লন n0/2, এটা লন n0, সরি, আর এটা হচ্ছে লন n0/2। সো আমাদেরকে দুইটা সাবস্টেন্স এ আর বি এর জন্য দুইটা গ্রাফ দেওয়া। সো এখন এখান থেকে আমাদেরকে বলছে দুইটা কোশ্চেন আছে, যে ফাইন্ড দ্য হাফ লাইফ অর্ধায়ু, তারপর হচ্ছে অ্যাভারেজ লাইফ অ্যান্ড ডিকে কনস্ট্যান্ট অফ দি সাবস্টেন্স বি। আর সেকেন্ড কোশ্চেনটা পরে যাই। তো এখন এইখান থেকে বি এর জন্য আমি হাফ লাইফ, অ্যাভারেজ লাইফ এটসেট্রা কীভাবে বের করব। তো এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, হাফ লাইফটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি বের করা যায় গ্রাফ থেকেই, যে এটা ছিল এন নটের জন্য লন এন নট, আর এটা হচ্ছে n0/2 এর জন্য। তো n0/2তে কতক্ষণ পরে আসছে, 3295 ইয়ার্স পর, 0 থেকে 3295 ইয়ার্স। সো হাফ লাইফটা হচ্ছে ডিরেক্টলি বলা যায় 3295 ইয়ার্স।
আর অ্যাভারেজ লাইফ তাহলে তুমি এরপর এমনিতেই বের করতে পারবা। অ্যাভারেজ লাইফ হচ্ছে টাও টাও ইজ ইকুয়াল টু হচ্ছে 1/λ, আর 1/λ হচ্ছে t½ ln 2। ওকে, সো t½ হচ্ছে 3295, আর এটা হচ্ছে ln 2 হচ্ছে 0.693। সো তুমি এটা দিয়ে ডিভাইড করলেই ল্যামডাটা টাওটা পেয়ে যাবে। টাওটা একটু t½ থেকে বড় হবে, এটা বুঝতেই পারতেছো। আর এরপরে হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। সো ডিকে কনস্ট্যান্ট তো জাস্ট এখান থেকেই বের করা যায়। এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু ln 2/t²। সো এত ইয়ার্স ইনভার্স পার ইয়ার্স। ওকে, আচ্ছা। এরপর আমাদেরকে আরেকটা কোশ্চেন বলছে যে এ অ্যান্ড বি এর মধ্যে হুইচ ওয়ান ইজ মোর রেডিওঅ্যাক্টিভ, হুইচ ওয়ান অফ এ অ্যান্ড বি ইজ মোর রেডিওঅ্যাক্টিভ। সো রেডিওঅ্যাক্টিভ কোনটা, এটা অ্যাকচুয়ালি গ্রাফ থেকে ডিরেক্টলি বলা যায় যে যার এই গ্রাফটা যত বেশি স্টিপ, ওকে, তার রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে সবচেয়ে বেশি। কারণ দেখো এইটা খুব দ্রুত ডিকে হয়, আর এইটা অনেক আস্তে আস্তে ডিকে হয়। ম্যাথমেটিক্যালি বললে যে আমরা জানি ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে -λn, আর এইখান থেকে অ্যাকচুয়ালি ওই যে 1/n ডিডিটি, একটু আগে ওই যে ln n কে ডিফারেন্সিয়েশন করে যেটা আসছিল ওইটা ইজ ইকুয়াল টু হচ্ছে -λ। তো এই গ্রাফের স্লোপ হচ্ছে, এই গ্রাফগুলোর স্লোপ হচ্ছে -λ করে। ওকে, এটার স্লোপও -λ, এটার স্লোপও -λ। সো এখান থেকে দেখো কার -λটা বেশি, এইটার -λটা বেশি, মানে তার ল্যামডাটা স্মল, রাইট? আর এইটার -λটা কম। ঠিক বললাম না? সরি, এখানে আমরা জাস্ট অ্যাবসোলুট ভ্যালু দিয়ে কাজ করি। দেখো এখানে যদি অ্যাবসোলুট ভ্যালু দিয়ে কাজ করো, এগুলো স্লোপগুলো নেগেটিভ। সো স্লোপের অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে জাস্ট ল্যামডা, আর যার স্লোপ বেশি সে হচ্ছে তত বেশি স্টিপ। সো এইটার ল্যামডা বেশি আর এইটার ল্যামডা কম। আর যার ল্যামডা বেশি তার ডিকে কনস্ট্যান্ট যত বেশি সে তত তাড়াতাড়ি ডিকে হয়। সো এর জন্য বি হচ্ছে মোর রেডিও অ্যাক্টিভ এর থেকে। এটা গ্রাফ থেকেই বোঝা যায় বি অনেক স্টিপ, বি এর গ্রাফটা অনেক দ্রুত ডিসেন্ট করে। ওকে, কেউ যদি কোথাও না বুঝো বইলো। আচ্ছা, এরপর গ্রাফ রিলেটেড আরেকটা কোশ্চেন দেখব। এটা এটা একটু ডিফারেন্ট টাইপের। এটা ln n ভার্সেস টি গ্রাফ না, এটা আমরা n ভার্সেস টি গ্রাফ দিয়ে দেখব। আচ্ছা, তো এই গ্রাফটা হচ্ছে, এটার জন্য আমার একটু গ্রাফ পেপার লাগবে। আমি একটু এটা নিয়ে আসি, দাঁড়াও। ওকে, সো দেখো ম্যাথ নাম্বার 3-তে আমাদেরকে এরকম একটা গ্রাফ পেপার দেওয়া, অ্যান্ড সেই গ্রাফ পেপারে একটা এন ভার্সেস টি গ্রাফ আঁকা আছে। এটা হচ্ছে এন আর এদিকে হচ্ছে টি। আর এই গ্রাফটা এরকম যে একদম এখানে এদিকে হচ্ছে 10 ঘর, ওকে, এদিকে হচ্ছে 10 ঘর আর এই পাশে হচ্ছে 10 ঘর। তো আমাদের গ্রাফটা এইখান থেকে, এই যে এই পয়েন্ট থেকে স্টার্ট করে আস্তে আস্তে কমতেছে এরকম। ওকে, এখন আমাদেরকে বলছে যে এই টি অ্যাক্সিসে, অ্যালং টি অ্যাক্সিস 1 ইউনিট ইজ ইকুয়াল টু 1 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড। আর অ্যালং এন অ্যাক্সিস, এই যে এন অ্যাক্সিস যেটা আঁকছি সেইখানে 1 ইউনিট অ্যালং এন অ্যাক্সিস, সেইখানে 1 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × 10⁵, জাস্ট এইটাই। এন তো জাস্ট একটা অ্যামাউন্ট, তো 2 × 10⁵। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে অ্যাট
t is equal to 27 seconds, determine the radioactivity. Determine the radioactivity. So এটা বের করতে বলছে। ওকে, কোশ্চেনটা সবাই বুঝছো? কারো এখানে কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, তো এখন রেডিও অ্যাক্টিভিটি বের করতে বলছে, এটাও দিয়ে কি বুঝতেছি যে আমাদের অ্যাকচুয়ালি ডিডিটি অফ এন এর ভ্যালুটা বের করতে বলছে। আসলে এই ডিডিটি অফ এনটাই কিন্তু রেডিও অ্যাক্টিভিটি, তাই না? রেডিও অ্যাক্টিভিটির ডেফিনেশনে ছিল পার সেকেন্ডে কয়টা সাবস্টেন্স ডিকে হয়। সো ডিডিটি অফ এনটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি। এখন অ্যাকচুয়ালি এটা মাইনাসটা আর কি, সরি মাইনাসটা না, জাস্ট এটাই। তো এখন ওইখানে মাইনাসটা আসতো আমরা যখন ওই ফর্মুলাটা প্রুফ করতাম, তখন ডিডিটি অফ এন হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু দেখে আমরা এটাকে আবার রাইট সাইডে একটা নেগেটিভ দিতাম। আচ্ছা, তো এখন এখানে আর বের করতে হবে অ্যাট 27 সেকেন্ডস। তো তুমি চিন্তা করো, এই গ্রাফটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু তুমি যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ পাবা। আর ট্যানজেন্টের স্লোপ মানেই হচ্ছে ওইটা এইখানে ওইটা হচ্ছে ডিডিটি অফ এন, আর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটি। সো আমরা যদি ডিডিটি অফ এন বের করি তাহলেই ওইটা পেয়ে যাব। এখন এইটা একটা ইউজুয়াল রেডিও অ্যাক্টিভিটির গ্রাফ, এটা ডিফারেন্ট কিছু না। তো আমরা জানি যে এটা হচ্ছে অলরেডি এরকম একটা ফর্মুলা আছে, মানে এই গ্রাফটা কোন ফর্মুলা ফলো করে সেটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অ্যান্ড ওইটাকে ডিফারেন্সিয়েশন করলেই আমি অ্যাকচুয়ালি এই গ্রাফের যে কোনো পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ পাবো। ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু মাইনাস ল্যামডা, রাইট? অ্যান্ড আসলে এটা কিন্তু ওই যে যেখান থেকে আমরা এটাকে আনছিলাম সেই জায়গাতেই চলে আসে, যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এন সেটা হচ্ছে মাইনাস ল্যামডা এন। সেটা তোমার উপর, তুমি প্রথমেই যদি ওইটা জানো ডিডিটি অফ এন সমান মাইনাস ল্যামডা এন তাহলে তো ভালো, আদারওয়াইজ তুমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে দেন এখানে আসবা। আচ্ছা, তাহলে আমার ডিডিটি অফ এন বের করার জন্য লাগবে হচ্ছে ল্যামডা আর হচ্ছে এন। ওকে, তো এইখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। এইখানে আমরা যদি একটু অবজার্ভ করি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এন নটের ভ্যালুটা দেওয়া আছে এখানে, যেহেতু এটা 10 ঘর, এটা হচ্ছে এদিকে 10 সেকেন্ডস, এদিকে হচ্ছে 10 ইউনিট আছে। সো এন নটের ভ্যালুটা হবে 10 ইন্টু এন অ্যাক্সিসে পার ইউনিট হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 করে। সো এটা হবে আমাদের এন নট। ওকে, আর এখানে এর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় যে এই যে হাফ হয়ে গেছে, এই হাফটা আমার গ্রাফে কোথায় হয়েছে? এটা হয়েছে এই জায়গাতে, তাই না? তো হাফ লাইফটাও দেওয়া আছে। হাফ লাইফটা হচ্ছে তাহলে এদিকে এটা 2 ঘর, দ্যাট ইজ টি অ্যাক্সিসে 2 ঘর মানে হচ্ছে 2 ইন্টু 10 সেকেন্ডস, দ্যাট ইজ 20 সেকেন্ডস। তো এখান থেকে আমি এন নট পেলাম, টি হাফ পেলাম, তাহলে আমার এই ভ্যালুটা বের করা একদমই সহজ। তো ডিডিটি অফ এন আমি এটা বের করতে চাই, ডিডিটি অফ এন অ্যাট টি ইজ ইকুয়াল টু 27 সেকেন্ডস, সেটা হবে তাহলে মাইনাস ল্যামডা এন অ্যাট টি ইজ ইকুয়াল টু 27 সেকেন্ডস। মানে আমার এখানে ল্যামডার ভ্যালুটা বসাইতে হবে, আর টি ইজ ইকুয়াল টু 27-এ এন এর ভ্যালু কত সেটা বসাইতে হবে। ওকে, মানে এই আগের লাইনটা, এইটা আমাদের বেশি দরকার, মানে মাইনাস ল্যামডা এন সমান হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, সো আমি যদি ডিডিটি অফ এন অ্যাট 27 বের করতে চাই তাহলে আমার অ্যাকচুয়ালি এই জায়গাতে টি এর ভ্যালু 27 বসাইতে হবে। সো মাইনাস ল্যামডা হচ্ছে লন 2 বাই টি হাফ, তো লন 2 বাই টি হাফ হচ্ছে 20, এন নট হচ্ছে 10 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস আবার ল্যামডা হচ্ছে লন 2 বাই 20 আর টি হচ্ছে 27। সো এইটা ক্যালকুলেট করলেই তোমার ডিডিটি অফ এন এর ভ্যালুটা চলে আসবে। ওকে, যেটা আসবে 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বেকেরেল।
ওকে, এখানে এই মাইনাসটা দেখে মনে হতে পারে এটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, বাট ওই ই টু দি পাওয়ারের ভিতরে যে আবার আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি মাইনাসটা অমিট করবা, কারণ আমরা হচ্ছে ডিডিটি অফ এন এর অ্যাবসোলুট ভ্যালুটা চাই, মানে রেট অফ চেঞ্জটা কত। ওকে, ডিডিটি অফ এনটা নেগেটিভ ভ্যালুই আসবে, এটা যেটা আসবে সেটা তুমি অ্যাবসোলুট ভ্যালু নিবা, কারণ ওইটা তো কমতেছে, বাট আমি জাস্ট রেট অফ ইয়াটা চাচ্ছি, রেডিও অ্যাক্টিভিটি। ওকে, রেডিও অ্যাক্টিভিটিটা জাস্ট একটা ভ্যালু হিসেবে আমরা বের করবো। মাইনাস দিলেও সমস্যা নাই অ্যাকচুয়ালি, এটা বোঝায় যে এটা কমতেছে, মানে ডিকে হচ্ছে পার সেকেন্ডে। ওকে, সো কারো যদি কোশ্চেন থাকে একটু জিজ্ঞেস করো। ডিডিটি এন্ড আমরা রেডিওঅ্যাক্টিভিটি বলতেছি, কিন্তু বইয়ে তো রেডিওঅ্যাক্টিভিটির ডেফিনিশন এটা দেখানো। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভিটির ডেফিনেশনটা কি বলো? মানে হাই মলিকিউল কম্পাউন্ড ভেঙে কোনো লাইট রে বের হওয়া তখন। হ্যাঁ, মানে একটা মানে জাস্ট আইডিয়াটা বলা, বাট ম্যাথমেটিক্যালি বলা নাই, এটা বলতেছো তো? ঠিক ভাই। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে ওই যে ডিডিটি অফ এনটাই, বুঝছো? ওই ডিডিটি অফ এনটার অ্যাবসোলুট ভ্যালুটাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ওকে, অ্যান্ড আসলে ওই যে আমরা যে ফর্মুলাটা, কারণ দেখো ওই যে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কি ছিল, ডিকে পার সেকেন্ড না, মানে পার সেকেন্ডে কয়টা ভাঙে। সো এই ডিএনটা হচ্ছে সেই ডিকের অ্যামাউন্ট, আর ডিটি হচ্ছে পার সেকেন্ড, বুঝছো? বইতে ওইটা ওইভাবে বলা নাই, বাট আর ওই ডিডিটি অফ এনটাই অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা, মানে এই এই যে এক্সপোনেনশিয়াল ডিকে ল যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে আসলে আর এই যে রেডিও অ্যাক্টিভিটি সেটা হচ্ছে যে কোনো সময়ে কয়টা সাবস্টেন্স প্রেজেন্ট তার প্রপোর্শনাল। সো ওইখান থেকে আমরা আনছি যে এই রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে তাহলে ডিডিটি অফ এন, আর একটা দেন আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনছি ল্যামডা, আর এটা যেহেতু একটা নেগেটিভ ভ্যালু, তো এই পাশে একটা মাইনাস চলে আসছে। সো এইভাবে আসছিল আর কি। আচ্ছা, তো এবার আমরা পরের ম্যাথে যাই। আমরা অলরেডি গ্রাফ রিলেটেড কয়েকটা দেখছি, এবার একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখব। এটা রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড না, এটা হচ্ছে সিম্পলি আমরা একটা নিউক্লিয়াস রিলেটেড ম্যাথ দেখব আর কি। তো এই কোশ্চেনটা আমাদেরকে বলছে যে একটা নিউক্লিয়াস আছে, এখানে হচ্ছে একটা থোরিয়াম নিউক্লিয়াস আছে, এটা থোরিয়াম নিউক্লিয়াস, থোরিয়াম, এটা হচ্ছে থোরিয়াম 232। ওকে, এখন আমাদেরকে বলছে যে আমি একটা লিথিয়াম নিউক্লিয়াসকে এইটার দিকে শুট করতেছি, লিথিয়াম নিউক্লিয়াস, লিথিয়াম হচ্ছে 7, এটা 7, আর এই লিথিয়াম নিউক্লিয়াসটার কাইনেটিক এনার্জি হচ্ছে, এটার কে কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার এটা হচ্ছে 3 মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমাদেরকে বলছে যে আমি যদি এই নিউক্লিয়াসটাকে এইটার দিকে শ্যুট করি, তখন আমার এই দুইটার মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা কত। একটা লিথিয়াম নিউক্লিয়াসকে থোরিয়াম নিউক্লিয়াসের দিকে শ্যুট করলাম, তখন দুইটার মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা কত। এখন ফার্স্টে আমরা বুঝি মানে কোশ্চেনটার আইডিয়াটা কি, যে মিনিমাম ডিস্টেন্স কেন চাইলো, এটা কি ওকে পুরোপুরি হিট করতে পারবে না? না, কারণ দেখো থোরিয়াম নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন আছে আর কিছু নিউট্রন আছে, কোনো নেগেটিভ চার্জ নাই, যেহেতু নিউক্লিয়াস, আমরা শুধু নিউক্লিয়াসটা নিয়ে কথা বলতেছি। আর এই লিথিয়াম নিউক্লিয়াসের মধ্যেও কিছু প্রোটন আছে আর নিউট্রন আছে, নিউট্রনগুলো বাদ, ওরা হচ্ছে নিউট্রাল, বাট প্রোটনগুলো পজিটিভলি চার্জড। সো এইটা যখন ওদিকে যাবে, লিথিয়াম নিউক্লিয়াস যখন ওইদিকে যাবে, তখন হচ্ছে এইটার পজিটিভ চার্জ আর এটার পজিটিভ চার্জ কিন্তু কন্টিনিউয়াসলি রিপেল করতেছে। সো এক সময় যেটা হবে, এটা একটা জায়গায় এসে স্টপ হবেই, কারণ ওই যে রিপালশন। তো এখন এই ম্যাথটা অনেকভাবে করা যেতে পারে। ওকে, যে একটা এরকম একটা ইয়াকে আমি শ্যুট করলাম, এটা হচ্ছে বেসিক স্ট্যাটিক ইলেকট্রিসিটির ম্যাথ আর কি। তো আমি এটাকে শ্যুট করলাম, তো এটা কত মিনিমাম কত ডিস্টেন্স পর্যন্ত যাবে। ওকে, তো এটা আমি কিভাবে বের করতে পারি, তো দুইটা আইডিয়া আছে। একটা হচ্ছে আমরা ডিরেক্টলি ওয়ার্ক এনার্জি থিওরেম আর
একটু ইন্টিগ্রেশন করা লাগবে এটাই। এটা বেশি আইডিয়াটা বেশি ভালো এই আইডিয়াটা। আর এখানে কাজ করি, আমি একটু এটাকে ডান পাশে আঁকি, আমার বোঝাইতে সুবিধা হবে। ওকে, সো আমি একটা লিথিয়াম নিউক্লিয়াসকে অনেক দূর থেকে শ্যুট করলাম, অ্যান্ড আমি জানতে চাই যে এটা আমার থোরিয়াম নিউক্লিয়াসের কত কাছে আসতে পারবে মিনিমাম। একটা জায়গায় এসে এটা কি স্টপ হয়ে আবার উল্টা দিকে যাওয়া স্টার্ট করবে হয়তো। তো এখন দেখো এইখানে একটা আইডিয়া হচ্ছে, দেখো এইখান থেকে একটা লিথিয়াম নিউক্লিয়াস এইখানে আসতেছে। তো ইনিশিয়ালি তার একটা কাইনেটিক এনার্জি ছিল, ফাইনালি তার একটা কাইনেটিক এনার্জি হয়েছে। মিনিমাম ডিস্টেন্সে যখন চলে আসবে তখন লিথিয়াম নিউক্লিয়াসটার কাইনেটিক এনার্জি কত হবে বলো? এখানে এসে ওর কাইনেটিক এনার্জিটা কত হবে? 0। সো এই যে কাইনেটিক এনার্জির একটা কন্টিনিউয়াস চেঞ্জ হইলো, এই চেঞ্জটা করছে কে, কোন ফোর্সের জন্য বলো তো? না না, এই যে একটা নিউক্লিয়াস, আমি তো একটু আগে আইডিয়াটা বললাম না যে এখানে হচ্ছে পজিটিভ পজিটিভ চার্জ রিপালশন, হ্যাঁ, মানে স্ট্যাটিক, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো ওইটা অ্যাকচুয়ালি এখানে কন্টিনিউয়াসলি রিপেল করতে করতে ওকে থামায় ফেলছে। তার মানে আমরা যদি ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে চিন্তা করি যে দ্য ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ওয়ার্ক এনার্জি থিওরেম বা কাজ শক্তি উপপাদ্য। তো এখানে ওয়ার্কটা আমরা একটু পরে বের করতেছি। কাইনেটিক এনার্জি চেঞ্জটা কত? ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ 0 মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 3 মেগা ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ 3 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 জুল। আচ্ছা, এবার ওয়ার্কটা বের করি। তো এখানে ওয়ার্কটা বুঝতেই পারতেছো, এখানে এক এক জায়গায় ফোর্স এক এক রকম। তো আমরা যেহেতু চেঞ্জিং ফোর্স ইন্টিগ্রেশন করা লাগবে, তো এখানে আমরা এখানে চিন্তা করি যে যে কোনো একটা আরবিট্রারি পজিশনেও ছিল, তখন এই নিউক্লিয়াস থেকে ওর ডিস্টেন্স ছিল এক্স। আর আমরা যদি এখান থেকে সামনের দিকে একটু স্মল একটা ডিসপ্লেসমেন্ট ডিএক্স চিন্তা করি, ওই জায়গাতে এই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল রিপালসিভ ফোর্সটা খুব বেশি চেঞ্জ হয় না। তো ওইটা হচ্ছে এই দিকে রিপালসিভ ফোর্স, যেহেতু এটা উল্টা দিকেই, এটা হচ্ছে এফ। তো এফ এর ভ্যালু হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর এফও এইদিকে ডিএক্সও এইদিকে, তো এই এফ ফোর্স দিয়ে এই দিকে ডিএক্স অ্যামাউন্ট সরাইতে একটা খুব স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হয়। সেই স্মল অ্যামাউন্ট অফ ডিডাব্লিউটা হচ্ছে এফ ডট ডিএক্স। আর দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সো এটা সিম্পলি জাস্ট এফ ডিএক্স কস 0। সো এফ হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ডিএক্স। সো আমাদের ডাব্লু হচ্ছে অ্যাকচুয়ালি এই সবগুলো ডিডাব্লুর ইন্টিগ্রেশন ফ্রম ইনফিনিটি, মানে অনেক দূর থেকে, যেহেতু যখন কিছু বলবে না তখন তুমি এটা কি বাই ডিফল্ট ইনফিনিটি ধরে নেবা। তো ইনফিনিটি থেকে ওই মিনিমাম ডিস্টেন্সটা যেটাকে আমি আর বলতেছি। ওকে, সো এটা হবে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লু ইজ ইকুয়াল টু ইনফিনিটি থেকে স্টার্ট করে আমার ওই মিনিমাম ডিস্টেন্স এই পর্যন্ত সব এফ ডিএক্সের ইন্টিগ্রেশন, মানে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে সেই মাইনাস 3 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 জুল। ওকে, সো এরপর কি করব, এখন জাস্ট ইন্টিগ্রেশনটা করতে হবে, আর আর এর ভ্যালু তাহলে বের হয়ে আসবে। থেকে এদিকে নিয়ে আসি। তো এখন এখানে দেখো 1/4πε0 Q1 Q2 এগুলো সব কনস্ট্যান্ট, তো এটাকে বাইরে নিয়ে আসবা। আর এখানে ডিএক্স বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে -1/x, এটা হবে -1/r, আর হচ্ছে এদিকে -3 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19। সো এখান থেকে তুমি Q1 বসাবা হচ্ছে থোরিয়ামের অ্যাটমিক নাম্বার কত আমার নিজেরও মনে নেই, ওইটা বসাবা।
আর লিথিয়ামেরটা তো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3, সো এখানে 3 বসাও আর এখানে থোরিয়ামের অ্যাটমিক নাম্বার বসাও আর পেয়ে যাবা। এইটা একটা অ্যাপ্রোচ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ে 1। ওকে, আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচে এটা করা যায়, ওটাও খুব সহজ, মানে আরও 2টা অ্যাপ্রোচে করা যায়, আমি 2টা দেখাবো আরও। তো এর পরের আইডিয়াটা দেখো, তো এই আইডিয়াটা এরকম যে এখানে একটা থোরিয়াম নিউক্লিয়াস দেওয়া আছে উইচ ইজ 232, আর এখান থেকে একটা লিথিয়াম নিউক্লিয়াস আসতেছে যেটা হচ্ছে 3 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এখানে আরেকটা ওয়েতে যেটা করা যায় সেটা হচ্ছে যে এইখানে যেহেতু মানে আমরা চাচ্ছি কি একটা মিনিমাম ডিস্টেন্স বের করতে চাচ্ছি, ওকে, তো একটু চিন্তা করো এই মিনিমাম ডিস্টেন্সটা যে বের করতে চাই, আমরা বলতেছি যে এই লিথিয়ামটা হচ্ছে অনেক দূর থেকে আসতেছে, মানে ইনফিনিটি থেকে আসতেছে। ইনফিনিটি থেকে একটা চার্জ একটা স্পেসিফিক পয়েন্ট পর্যন্ত আসতেছে। তোমার যদি মনে থাকে ভোল্টেজের ডেফিনেশনটা কিন্তু এরকম ছিল যে +1 কুলম্ব একটা চার্জকে আমি যদি ইনফিনিটি থেকে এই পর্যন্ত নিয়ে আসি বাই এজেন্ট, কোনো একটা এজেন্ট যদি মানে একটা বাহ্যিক বল যদি ওইটাকে ইনফিনিটি থেকে এই পর্যন্ত নিয়ে আসে, সেটাই হচ্ছে তার পোটেনশিয়াল, মানে ওই পয়েন্টের পোটেনশিয়াল। আর কোন একটা চার্জের জন্য যার ভ্যালু হচ্ছে কিউ নট, সরি যার ভ্যালু হচ্ছে ধরো কিউ নট, তার জন্য ওই মানে চার্জের ভ্যালু দিয়ে পোটেনশিয়ালকে মাল্টিপ্লাই করলেই অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি পাওয়া যায়, তাই না? এরকম ছিল। তো তার মানে এটা আমরা বুঝি যে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা এই এই যে চার্জটা আছে এইটাকে আনতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল ইনটু ওই চার্জের মান, রাইট? বাট ওইটা এজেন্টের কাজ, তাই না? এটা হচ্ছে এজেন্ট দিয়ে কাজ। তো এইখানে অ্যাকচুয়ালি মানে এর চেয়ে বেশি চিন্তা করা লাগে না। সেটা হচ্ছে দেখো আমাদের মানে এখানে যদি জাস্ট আমরা ভ্যালু দিয়ে চিন্তা করি, এই পয়েন্টের যে পোটেনশিয়াল 1/4πε0, ধরো এটা হচ্ছে সেই কিউ নট, সরি এটা হচ্ছে সেই কিউ, সো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল। মানে এই পয়েন্টে ইনফিনিটি থেকে একটা +1 কুলম্ব চার্জকে আনতে এজেন্টের যতটুকু কাজ হয়, অর এই পয়েন্ট থেকে ইনফিনিটিতে নিতে একটা +1 কুলম্বকে নিতে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সটা যত কাজ করে, তাই না? আচ্ছা, সো এই ভ্যালুটার সাথে আমি যদি এই লিথিয়ামের যে চার্জ ধরো সেটা হচ্ছে কিউ নট, মানে 3, ওই যে 3টা প্রোটন আছে, 3টা প্রোটনের সমান চার্জ, তো সেইটা মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো? ইনফিনিটি থেকে এই চার্জটাকে এই পর্যন্ত আনতে এজেন্ট যতটুকু কাজ করছে, তাহলে আমার স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করছে কি ঠিক উল্টা, আর ও তো রিপেল করতে করতে আনছে, তার মানে এই ওয়ার্কটাই আসলে এই কাইনেটিক এনার্জিটাকে থামাইছে, তাই না? এই ওয়ার্কটাই হচ্ছে এই যে কাইনেটিক এনার্জির যে চেঞ্জটা হয়েছে সেটা ঘটাইছে। মানে জাস্ট আমরা শুধু ভ্যালু দিয়ে চিন্তা করতেছি, তার মানে এই যে ওয়ার্কটা এটাই হচ্ছে এই চার্জের আসার অ্যাগেইনস্টে ওয়ার্ক, আর সেই ওয়ার্কটাই হচ্ছে এই কাইনেটিক এনার্জির সমান, কারণ এটাকেই আস্তে আস্তে আমরা 0 করে ফেলছি। সো এইভাবে ডিরেক্টলি করা যায়, এইভাবে তুমি করে ফেলতে পারো, জাস্ট আমরা দুই সাইডে ভ্যালু দিয়ে চিন্তা করছি। ওকে, আর আরেকটা ভাবে করা যায়, ওইটাও খুব সহজ। যেহেতু দেখো স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড হচ্ছে একটা কনজারভেটিভ ফিল্ড, এখানে কোনো ধরনের মানে সবসময় টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে যদি শুধু স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করে, অন্য কোনো ফোর্স যদি এখানে কাজ না করে। এখানে একটা জিনিস লিখে দিই, এটা হচ্ছে আচ্ছা। তো এখানে তার মানে দেখো ইনফিনিটিতে আমার টোটাল যে এনার্জি, মানে ইনফিনিটিতে পটেনশিয়াল এনার্জি, এখানে আমি ইউ আর ইপি অনেক সময় ইয়া করে ফেলি, তো দুইটা অ্যাকচুয়ালি সেম। সো ইনফিনিটিতে পটেনশিয়াল এনার্জি এটা প্লাস ইনফিনিটিতে কাইনেটিক এনার্জি, এইটা সমান, মানে এইখানে টোটাল এনার্জিটা আসলে এই পজিশনের টোটাল এনার্জির সমান হবে, তাই না? সো
ওইটা হবে পটেনশিয়াল এনার্জি অ্যাট আর প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট আর। আচ্ছা, তো যেহেতু এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আমার টোটাল এনার্জি হচ্ছে অলওয়েজ ফিক্সড, মানে ইনফিনিটিতে টোটাল এনার্জি আর এই মিনিমাম ডিস্টেন্সের পয়েন্টে টোটাল এনার্জি, এই দুটো ফিক্সড। তো তখন এই পটেনশিয়াল এনার্জি অ্যাট ইনফিনিটি হচ্ছে কত? 0। এটা আমরা জানি, মানে ওইটা হচ্ছে ডেফিনেশন, যে কোনো চার্জারই অ্যাকচুয়ালি ইনফিনিটিতে পটেনশিয়াল এনার্জিটা 0। আর কাইনেটিক এনার্জিটা কত? ইনফিনিটিতে কাইনেটিক এনার্জি হচ্ছে এই যে 3 মেগা ইলেকট্রন ভোল্ট, সো 3 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19। আর এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত? এই পয়েন্টে পটেনশিয়াল হচ্ছে 1/4πε0 Q/r, আর সেটার সাথে আবার চার্জটাকে মাল্টিপ্লাই করলে আমি তার পটেনশিয়াল এনার্জি পাবো, প্লাস এইখানে কাইনেটিক এনার্জি হচ্ছে 0। তো এইখান থেকেও তুমি একই রেজাল্ট পাবা। ওকে, আসলে তিনটা জিনিসই সেমই, কারণ আমরা তো ওই পটেনশিয়ালের আইডিয়াটা এইভাবেই ডিরাইভ করছিলাম। ওকে, আচ্ছা, সো কার যদি কোশ্চেন থেকে জিজ্ঞেস করো। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি মিনিমাম ডিস্টেন্সটা পাবো, এই আর এর ভ্যালুটা বের করব। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, এবার রেডিও অ্যাক্টিভিটির কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখব। এখানে যেখানে কিউ আছে ওখানে চার্জ বসাবো না? হ্যাঁ, এখানে লিথিয়ামেরটা ধর বসাই। কিউ নট হচ্ছে, লিথিয়াম হচ্ছে 3, সো 3টা প্রোটনের চার্জ হচ্ছে 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 কুলম, ওইটা বসাবা। আর কিউ এরটা আমার ঠিক মনে নেই, থোরিয়ামের অ্যাটমিক নাম্বার কত, ওইটা বসায় দেন 1.6 ইন্টু 10⁻−19। ওকে, আচ্ছা, এবার আমরা রেডিও অ্যাক্টিভিটির কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখি। ওকে, সো আমাদের এখানে একটা কোশ্চেন দিছে এরকম যে ইফ দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য ডিকে of a percent of a substance is T, then what is the time required, আচ্ছা, of a percent, এটা হচ্ছে a percent, okay, of a percent of a substance is T, then what is the time required for the decay of B percent? তো এটা জিজ্ঞেস করছে যে A পার্সেন্ট ডিকে হইতে যদি T টাইম লাগে, তাহলে B পার্সেন্ট ডিকে হইতে কত টাইম লাগবে? তো আমরা এখানে ফর্মুলা জানি, n is equal to n naught e to the power minus lambda t। সো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, ডিরেক্টলি t এর জন্য একটা ফর্মুলা নিয়ে আসতে পারি। সো সেটা আসে lambda t is equal to ln n naught by n, and then এখান থেকে আসে t is equal to 1 by lambda ln n naught by n। আচ্ছা, তো এবার দেখো আমাদের গিভেন ইনফরমেশন হচ্ছে যে a পার্সেন্ট ডিকে হইতে এটা t টাইম লাগে। সো প্রথম কেসের জন্য t হচ্ছে ক্যাপিটাল T, এটা হচ্ছে 1 বাই ল্যামডা লন n নট বাই n। দেখো প্রথম কেসে বলছে a পার্সেন্ট ডিকে হইছে, ওকে, তার মানে এই n এটার ভ্যালু হচ্ছে, মানে n হচ্ছে কি কতটুক রিমেইনিং আছে। সো রিমেইনিং আছে হচ্ছে ইনিশিয়ালি যতটুক ছিল মাইনাস যতটুক ডিকে হয়েছে, কতটুক ডিকে হয়েছে n নটের a পার্সেন্ট, রাইট। সো এটা হচ্ছে প্রথমে কতটুক ছিল, আর এটা হচ্ছে কতটুক ডিকে হয়েছে, আর এটা হচ্ছে ফাইনালি কতটুক আছে। সো n হচ্ছে এটা, তো n নট বাই n, এখানে তুমি যদি n এর ভ্যালু বসাও সেটা হচ্ছে n নট মাইনাস n নট ইন্টু a পার্সেন্ট। সো 1 বাই ল্যামডা লন
এন নট দিয়ে উপরে নিচে ডিভাইড করো 1/1 মাইনাস a%। ওকে, অ্যান্ড দেন আমরা ধরো ওই b% ডিকের জন্য টাইম বললাম, এটা হচ্ছে টি প্রাইম। সো টি প্রাইমও এভাবে কি আসবে, 1/λ লন 1/1 মাইনাস b%। আমার টার্গেট হচ্ছে টি প্রাইম বের করা। সো আমি টি প্রাইমকে টি দিয়ে ডিভাইড করে দিই, তাহলে পাবো 1/λ কাটা, এখান থেকে আসবে লন 1/1 মাইনাস b% ডিভাইডেড বাই লন 1/1 মাইনাস a%। ওকে, সো এটাই। এরপর তুমি চাইলে একটু ওই b% থেকে, না না কখনোই না। তো এবার তুমি এই b%কে b/100 লিখতে পারো, অ্যান্ড দেন এটাকে লেখা যায় 100 মাইনাস b, আর নিচে হচ্ছে লন 100 মাইনাস a। এটাই অ্যান্সার। ও সরি, এখানে টিটা যাবে, টি। হ্যাঁ, দুই সাইডে লগ দিয়ে মাল্টিপ্লাই কই দেখলা? মাল্টিপ্লাই না, এটা দুই সাইডে লগ নেওয়া হয়েছে, মাল্টিপ্লাই করেনি। আচ্ছা, এরপরে আমরা রেডিও অ্যাক্টিভিটির রিলেটেড আরও কয়েকটা ম্যাথ দেখি। এবারের ম্যাথগুলো একটু ডিফারেন্ট। ওকে, আচ্ছা, এটা সবার তোলা হয়েছে আই গেস। আচ্ছা, এর পরের ম্যাথটা হচ্ছে এরকম যে এখানে অ্যাকচুয়ালি এটা বেশ বড় একটা কোশ্চেন, অ্যান্ড অনেক কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে বলছে সাপোজ থ্রু রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন একটা তেজস্ক্রিয় বিক্রিয়ায় ইউরেনিয়াম 238 is converted to only lead 206 and the half-life of this reaction is 4.47 into 10 to the power 9 years. If in a sample of stone, 4.2 milligram uranium 238 and 2.135 milligram lead 206 is found, then determine present number of uranium and lead atoms, present number of uranium and lead atoms, আর 2 নম্বরে বলছে the number of atoms at the beginning of radiation, the number of atoms at the beginning of radiation, আর লাস্ট কোশ্চেন হচ্ছে the age of the stone। এজ অফ দ্য স্টোন। তো আমরা একটা একটা করি। দেখো, এখানে বলছে যে ইউরেনিয়াম 238 হচ্ছে রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশনের মাধ্যমে শুধুমাত্র লিডেই কনভার্ট হয়, আর এই কনভার্সনটার হাফ লাইফ হচ্ছে 4.47 ইন্টু 10 টু দি পাওয়ার 9, দ্যাট ইজ 4.47 বিলিয়ন ইয়ার্স। তো এখন বলছে ইফ ইন আ স্যাম্পল অফ স্টোন, একটা স্টোন পাইছো ধরো, সেই স্টোনটায় দেখলা 4.2 মিলিগ্রাম ইউরেনিয়াম আছে আর 2.135 লিড আছে। সো এখান থেকে তুমি প্রেজেন্ট নাম্বার অফ এটা বের করবে, এটা একটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি ম্যাথ। আর এর পরেরটা বলছে যে দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাট দি বিগিনিং অফ রেডিয়েশন, একদম প্রথমে কয়টা করে ছিল। তোমাকে আমি জাস্ট হাফ লাইফটা বলছি আর এই ইনফরমেশনটা বলছি, একদম প্রথমে কয়টা ছিল
আর দ্য এজ অফ দ্য স্টোন, এই স্টোনটা কত পুরানা এটা বের করতে হবে এখান থেকে। ওকে, তোমরা ওই যে দেখছো না এরকম ওই যে সিআইডিতে দেখাইতো না, ফরেন্সিক্সের মাধ্যমে বের করতে পারতো কতক্ষণ আগে ডেথ হয়েছে অ্যাপ্রক্সিমেটলি। তো ওইটাও কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটি দিয়েই বের করে, ওই কার্বন আইসোটোপের রেডিও অ্যাক্টিভিটি ইউজ করে ওইটা বের করে যে কতক্ষণ আগে ডেথ হয়েছে। আচ্ছা, তো যাই হোক, বাট এছাড়া তো আর কোনো ওয়ে নেই, বুঝতে পারছো? এটা ছাড়া তো আর কোনো ওয়েও নেই, অত বেশি কস্টলিও না। এখানে জাস্ট স্যাম্পল নিতে হয় যে এইখানে রেডিও অ্যাক্টিভিটিটা কত আর এইখানে কত, ওইটা বের করা যায়, দেন ওই দুটো রেশিও নিয়ে ওইটা টাইমটা বের করে। আচ্ছা, তো এখন দেখো এইখান থেকে আমরা বের করব যে এই স্টোনের এজ কত। সো ফার্স্ট কোশ্চেনটা করি। ফার্স্ট কোশ্চেনটা আমাদেরকে বলছে যে প্রেজেন্ট নাম্বার অফ ইউরেনিয়াম 238 অ্যাটমস আর লিড 206 অ্যাটমস। তো এখন এইখানে তোমার ইউরেনিয়াম আছে হচ্ছে 4.2 মিলিগ্রাম, আর 4.2 মিলিগ্রাম হচ্ছে 4.2 ইন্টু 10⁻³ এত গ্রাম। আর এটাকে তুমি যদি তার অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করো তাহলে তুমি তার মোল নাম্বার পাবা। সো এত মোল, আর মোল নাম্বারকে আবার অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে কয়টা অ্যাটম আছে সেটা বের করতে পারবা। এত অ্যাটমস। সো এইভাবে ইউরেনিয়ামের পর তুমি লিডেরটাও বের করতে পারবা। লিডেরটা হবে এরকম, সিম্পলি তোমার কত ছিল এটা, এটা ছিল 2.135 মিলিগ্রাম। সো 2.135 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 206 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, এতগুলো লিড 206 অ্যাটমস। আচ্ছা, এবার আমার বের করতে হবে দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাট দি বিগিনিং অফ রেডিয়েশন। ওকে, অ্যাকচুয়ালি এই অ্যাটম নাম্বারটা বের করা আমাদের দরকার ছিল এমনিতেও, কারণ এইটা বের করতে হতো। তো দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাট দি বিগিনিং অফ রেডিয়েশন। তো দেখো আইডিয়াটা কি এখানে, প্রথমে হচ্ছে পুরোটাই মানে এখানে আমাদেরকে বলা আছে এরকম যে ইউরেনিয়াম ছিল, মানে ইউরেনিয়াম হচ্ছে শুধুমাত্র লিডে কনভার্ট হয়। ওকে, তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে প্রথমে হচ্ছে পুরাটাই ইউরেনিয়াম ছিল, দেন ওই ইউরেনিয়াম কিছুটা ডিকে হয়ে বা চেঞ্জ হয়ে রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে লিডে কনভার্ট হয়েছে, আর এখনও কিছু ইউরেনিয়াম রয়ে গেছে। তো আমরা এখন এইটাই অবজার্ভ করতেছি যে লিড আছে এই কয়টা আর ইউরেনিয়াম আছে এই কয়টা। সো একদম প্রথমে কয়টা ছিল, ওকে, একদম ফার্স্টে কয়টা অ্যাটম ছিল এটা আমরা বের করতে চাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেনে আমি একটা জিনিস একটু মিস করছি, দ্য নাম্বার অফ U238 অ্যাটমস, U238 অ্যাটমস অ্যাট দি বিগিনিং অফ রেডিয়েশন। ওকে, সো প্রথমে একদম কয়টা ইউরেনিয়াম ছিল। তো একটা জিনিস খেয়াল করে দেখো তো যে আমার তাহলে একদম প্রথমে কয়টা ইউরেনিয়াম ছিল সেটা কীভাবে বের করতে পারি। এখানে হচ্ছে আমাদের ইউরেনিয়াম প্রথমে যেই কয়টা ছিল, ধরো প্রথমে ছিল N0, আর এখন আছে কয়টা, Nটা। তো এই N0 বের করার জন্য আমি কিন্তু এই ফর্মুলাটার হেল্প নিতে পারি, N ইজ ইকুয়াল টু N0 e⁻⁻λT। ওকে, সো এইভাবে এটা করা যায়। আর ল্যামডা তো দেওয়াই আছে আমাদের, এটার হাফ লাইফ বলে দিছে, হাফ লাইফ হচ্ছে 4.47 ইন্টু 10⁹। সো ওইগুলো অ্যাপ্লাই করে এখান থেকে N0টা বের করে ফেলা যায়, যে N হচ্ছে এটা, এই ক্যালকুলেশনটা এটা। তো এখান থেকে এটা নেই, সো এই N ইজ ইকুয়াল টু N0 e⁻⁻, হচ্ছে ln 2/t½ t½ হচ্ছে 4.47। আচ্ছা, আমাদের কি এভাবে করার দরকার আছে? এখানে তো টাইম দেওয়া নেই, সরি, এভাবে করার তো দরকার নেই, কারণ তো এটা তো জাস্ট সিম্পলি দুইজনে অ্যাটম নাম্বার অ্যাড করে দিলেই হয়, তাই না? আমি একটু ভুলে গেছিলাম, এটা
আমাদের তো টাইমটা দেওয়া নেই, এখানে তো আমাদের লিডের অ্যামাউন্টটাও আছে, ইউরেনিয়ামের অ্যামাউন্টটাও আছে। প্রথমে তো ওই কয়টা অ্যাটম ছিল, ইউরেনিয়ামের ওই কয়টা অ্যাটম থেকে ডিকে হয়ে ওইগুলো লিডে কনভার্ট হয়ে গেছে, আর বাকিগুলো ইউরেনিয়াম হিসেবেই থেকে গেছে। তো একদম প্রথমে আমার ইউরেনিয়াম 238 ছিল, জাস্ট এই দুইটার সাম। বুঝতে পারছো এটা? এটা যদি কনফিউশন থেকে বলতে পারো, কারণ আমার অ্যাটম নাম্বার, ওভারঅল অ্যাটম নাম্বার চেঞ্জ হচ্ছে না তো, জাস্ট কিছু অ্যাটম হচ্ছে তাদের নিউক্লিয়াস ভেঙে ওইগুলো লিডে কনভার্ট হয়ে যেতেছে। ওকে, বাট টোটাল নাম্বার অফ অ্যাটম তো সেম, এইটা প্লাস যে এইটা। টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে এটা। এখন এইখান থেকে আমি এইজ অফ স্টোনটা বের করতে পারবো, মানে এটাই হচ্ছে সেই এন নট, এটাই হচ্ছে সেই এন নট। সো আমি এখান থেকে এইজ অফ স্টোনটা খুব ইজিলি বের করতে পারবো যে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এন হচ্ছে এই যে লাস্টলি ইউরেনিয়াম কয়টা ছিল সেইটা, কারণ আমার ডিকেটা হচ্ছে ইউরেনিয়ামের। সো অ্যাট প্রেজেন্ট ইউরেনিয়াম আছে 4.2 into 10 to the power minus 3 divided by 238 into 6.02 into 10 to the power 23 is equal to n naught ছিল হচ্ছে এই কয়টা, এটা। সো এটাকে এখানে নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের n naught। এই n naught এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ল্যামডা হচ্ছে লন 2/4.47 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এইখানে টিটা মাল্টিপ্লাই করবো, অ্যান্ড এই টিটা আমাদের বের করতে হবে। টিটা ইয়ার্স ইউনিটে আসবে, কারণ আমাদের এটা ইয়ার্সে দেওয়া। অ্যান্ড এখানে বোথ সাইডে তুমি দেখো অ্যাভোগাড্রোস কনস্ট্যান্টগুলো কাটতে পারো। সো এখান থেকে টি বের হয়ে আসবে। সো এটাই হচ্ছে তোমার এজ অফ দ্য স্টোন। ওকে, তো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ, বলো। ওটা আমরা ইউজ করলাম না যে, কোনটা? ফাইনালি ইউরেনিয়ামের সাথে তো লেডও পাওয়া গেছিল, তো এনে আমরা ওটা ইউজ করলাম না কেন? এন ইউজ করলাম। হ্যাঁ, ওইটা আমরা দেখো, ওইটা লেডের অ্যামাউন্টটা কিন্তু কয়টা ডিকে হয়েছে সেইটা, বুঝতে পারছো? কারণ দেখো, প্রথমে হচ্ছে এন নটটা ছিল, সেখান থেকে ডিকে হয়ে গেছে, সেই কয়টা হচ্ছে এই যে লেড হয়ে গেছে। যেই কয়টা ডিকে হয়েছে সেই কয়টাই লেড, আর যেই কয়টা ডিকে হয় নাই প্রেজেন্টে যেই কয়টা বাকি সেটা হচ্ছে ইউরেনিয়াম। তুমি লেডেরটাও করতে পারতো, তখন এখানে এটা হচ্ছে টোটালটা থেকে লেডেরটা সাবট্র্যাক্ট করতে, যেটা আসলে সেম জিনিসই। বুঝছো? এখানে ওই যে অনেকে যেটা ভুল করে যে এইখানে টোটাল অ্যাটমটাই মেবি এন, না, এখানে তো ইউরেনিয়ামগুলো লিডে কনভার্ট হচ্ছে। সো এটা একটু বুঝতে হবে যে ইউরেনিয়ামের অ্যামাউন্টটাই হচ্ছে এন, আর লিড হচ্ছে ডিকে কয়টা হয়েছে, এই ইউরেনিয়াম কয়টা ডিকে হয়েছে সেই কয়টা লিড হয়ে আছে। সো এটা আমার দরকার নেই। ওকে, আচ্ছা। সো এরপর আরেকটা ম্যাথ দেখি, আরো ক্লিয়ার হবে। দেখো, সো এবারে কোশ্চেনটা একটু ডিফারেন্ট। বলা আছে যে পটাশিয়াম 40 এই অ্যাটমটা দুইটা টাইপের অ্যাটমে রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে ডিকে হয়ে দুই টাইপের এলিমেন্ট ফর্ম করতে পারে। একটা হচ্ছে ক্যালসিয়াম 40 আর একটা হচ্ছে আর্গন 40। ওকে, আর দুইটা ক্ষেত্রেই, এই প্রথম ক্ষেত্রেও যে হাফ লাইফ আর সেকেন্ড ক্ষেত্রেও যে হাফ লাইফ, দুইটাই সেম। বোথ কেসেই হাফ লাইফ অফ দ্য ডিকে হচ্ছে 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইয়ার্স। ওকে, তো এখন আমাদেরকে বলছে যে এই ক্যালসিয়াম আর আর্গনের প্রোডাকশনের রেশিও হচ্ছে, মানে এই ক্যালসিয়াম 40 কয়টা প্রডিউস হবে আর আর্গন 40 কয়টা প্রডিউস হবে, এই প্রোডাকশনের রেশিওটা হচ্ছে 8.54:1। ওকে, এখন বলা আছে ইন দ্য বিগিনিং অনলি পটাশিয়াম ওয়াজ প্রেজেন্ট। ইন দ্য বিগিনিং অনলি পটাশিয়াম 40 ওয়াজ প্রেজেন্ট, মানে প্রথমে পটাশিয়াম ছাড়া আর কিছু ছিল না।
তো এরপর কি করলাম, আমরা একটা স্যাম্পল নিলাম, মানে ধরো আমরা এমন একটা স্যাম্পল পাইছি যেই স্যাম্পলে আমরা দেখলাম যে এমন একটা স্যাম্পল পাইছি যেখানে দেখলাম যে পটাশিয়াম যেই কয়টা আছে, মানে এই পটাশিয়াম যত ম্যাস আছে, ম্যাস অফ পটাশিয়াম, দেখা গেছে ওই স্যাম্পলে এই আর্গনের ম্যাসও সেম সেম, মানে ওই স্যাম্পলে সেম অ্যামাউন্ট অফ আর্গনও আছে। তো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে এই স্যাম্পলটার এইচ কত। ওকে, তো একটু চিন্তা করো কি হচ্ছে এখানে। প্রথমে সবাই পটাশিয়াম ছিল, দেন পটাশিয়াম ক্যালসিয়ামে কনভার্ট হয়েছে, আবার আর্গনও আস্তে আস্তে কনভার্ট হয়েছে। তো এরপর এরকম একটা স্যাম্পল আছে, সেই স্যাম্পলটায় তার মানে 3 জনই আছে, তাই না? কারণ পুরা পটাশিয়াম তো কখনোই শেষ হবে না। তো এখানে কিছু পটাশিয়াম আছে, তারপর এইখানে কিছু আর্গন আছে, তারপর এখানে কিছু ক্যালসিয়াম আছে। ওকে, তো এখন আমাদেরকে বলা আছে এই স্যাম্পলটা এমন যে এখানে ওই মোমেন্টে পটাশিয়ামের ম্যাস আর আর্গনের ম্যাসটা সেম সেম। সো আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য এজ অফ দিস স্যাম্পল। ক্লিয়ার? কোশ্চেনটা সবাই বুঝছো? ওকে, তো এখন এইখান থেকে আমরা তাহলে দেখব যে এটার এইজ কিভাবে বের করা যায়। কোশ্চেনটা আবার একটু বলি, যে আমাদের প্রথমে সবাই ছিল পটাশিয়াম, দেন সেগুলো ডিকে হয়েছে ক্যালসিয়াম আর আর্গনে, সেটা একটা রেশিও আছে, কত রেশিওতে সেটাও বলা আছে। তো এখন বলা আছে যে এরপর আমি একটা স্যাম্পল নিলাম, যে স্যাম্পলে আমি দেখলাম পটাশিয়াম আর আর্গনের ম্যাস সমান সমান, তো ওই স্যাম্পলটার এজ কত। তো এইখানে আমার যেটা বের করতে হবে যে এখানে ম্যাস যেহেতু সমান বলছে, তো আমরা এক কাজ করি, এখানে এই যে প্রোডাকশন রেটটা দেওয়া, এই প্রোডাকশন রেটটা হচ্ছে কিন্তু তাদের এই প্রোডাকশন রেটটা কিন্তু তাদের হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মোল নাম্বার হিসেবে দেওয়া। আসলে মোল নাম্বার বলো বা ম্যাস বলো দুইটাই সেম হবে, কারণ এখানে দুইটার অ্যাটমিক ম্যাসটা সমান। যদি দুইটা অ্যাটমিক ম্যাস আলাদা হইতো তখন হয়তো কোশ্চেনে বলে দিত এই রেশিওটা কি ম্যাস হিসেবে নাকি অ্যাটম নাম্বার হিসেবে, ওটা বলে দিত। বাট এইখানে ওরকম কোনো কনফিউশন নাই, কারণ দুইটারই ম্যাস সেম। সো আসলে তুমি মোল নাম্বার হিসেবে বলো বা ম্যাস হিসেবে বলো, দুইটাই সেম। মানে মোট কথা, যদি 8.54টা ক্যালসিয়াম থাকে তাহলে একটা আর্গন থাকবে। ওকে, সো এটা হচ্ছে ওদের প্রোডাকশন রেট বা প্রোডাকশনের রেশিও। আর প্রথমে ছিল সবাই পটাশিয়াম। তো একটু খেয়াল করে দেখো, ধরো যদি এখানে 1টা আর্গন থাকে, একটা যদি আর্গন থাকে, তাহলে আমরা বলতেছি 8.54টা ক্যালসিয়াম 40 থাকবে। ওকে, তাহলে ওইখানে ওই সময় পটাশিয়াম কয়টা থাকবে, সেটাও আমরা বের করতে পারি, যেহেতু এটা ম্যাসের রেশিও হিসেবে বলা যায় যে 1 গ্রাম যদি আর্গন থাকে তাহলে ওইখানে 8.54 গ্রাম থাকবে ক্যালসিয়াম। অ্যান্ড আমাদের স্যাম্পলে কি বলা ছিল যে ম্যাসটা সমান সমান, এখানে অ্যাকচুয়ালি ঠিক 1 বলা উচিত না, এটা হচ্ছে ধরো আমাদের এই স্যাম্পলে এখন এক্স গ্রাম আর্গন আছে, তাহলে 8.54 এক্স গ্রাম থাকবে ক্যালসিয়াম। আর যেহেতু এখানে বলা আছে এই দুইটা ম্যাস ওই অবস্থায় সেম, তাহলে এক্স গ্রাম আছে হচ্ছে পটাশিয়াম। ওকে, সো একদম প্রথমে কত গ্রাম ছিল টোটাল, মানে একদম প্রথমে আমাদের টোটাল কত ম্যাস ছিল, বা এখানে মোল নাম্বার হিসেবে বলতে পারো, কারণ সবার ম্যাস তো সেম। সো একদম প্রথমে ছিল 2x প্লাস 8.54x, মানে তিনটার সাম, এটা ছিল আমাদের এন নট। ওকে, আর এন কত, এন হচ্ছে এখন আমার কয়টা পটাশিয়াম আছে, তাই না? এখানেও কিন্তু ওই যে আগের ম্যাথের মতো আমি আর্গন আর ক্যালসিয়ামকে কাউন্ট করবো না, কারণ এইগুলো হচ্ছে ডিকে অ্যামাউন্ট, কয়টা ডিকে হয়েছে। সো আমার ফাইনালি পটাশিয়াম কয়টা আছে, এক্স গ্রাম আর কি। এখানে অ্যাকচুয়ালি আমার মতে গ্রাম ইউজ না করে মোল বা অ্যাটম নাম্বার ইউজ করাটা বেটার। এক্স অ্যাটমস অফ এত, আর এটাও হচ্ছে এত অ্যাটমস, এতগুলো ক্যালসিয়াম অ্যাটমস, তাহলে এটাও এক্সটা এত অ্যাটমস। যদিও বলা আছে যে ম্যাস হিসেবে তারা সমান, বাট অ্যাকচুয়ালি এই যে দেখো তাদের ম্যাস তো সেম, অ্যাটমিক ম্যাস তো সেম। সো
এইটা যেই কয়টা অ্যাটম থাকবে এটাও ওই কয়টা অ্যাটমই থাকবে। তো আসলে ম্যাস সমান বলতে এটাও বোঝায় যে পটাশিয়াম কয়টা অ্যাটম আছে, আর্গন কয়টা অ্যাটম আছে, এই দুইটা সেম সেম। তো আমাদের এন হচ্ছে সেই এক্স। তো এখান থেকে আমরা এইচ বের করতে পারবো, আমাদের টি হাফ বলা। সো এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, অ্যান্ড দেন এন হচ্ছে এক্স, এন নট হচ্ছে এক্স ইন্টু 2 প্লাস 8.44 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হচ্ছে লন 2 বাই টি হাফ হচ্ছে 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত ইয়ার্স, আর এটা হচ্ছে টি। তো এখান থেকে তুমি টি বের করবা, এক্স আর এক্স কাটা। ওকে, সবাই বুঝছি এটা? স্যার একবার বলি, ফার্স্টে হচ্ছে শুধু পটাশিয়াম ছিল, বলা আছে যে ক্যালসিয়াম আর আর্গন দুইটাই প্রডিউস হয়, তাদের দুইটারই রেট অফ মানে এই হাফ লাইফটা সেম, এই দুইটার রেডিও অ্যাক্টিভিটির হাফ লাইফ সেম। তো এখন বলছে ক্যালসিয়াম আর আর্গনের প্রোডাকশন রেশিও হচ্ছে 8.54:1, মানে যে কোনো একটা সময় যদি 8.54টা ক্যালসিয়াম অ্যাটম থাকে তাহলে একটা আর্গন অ্যাটম থাকবে, বা যে কোনো একটা সময় যদি এই তোমার এক্সটা অ্যাটম থাকে তাহলে ক্যালসিয়াম থাকবে 8.54 এক্সটা। আবার একটু আগে বলছে যে ম্যাস হচ্ছে দুইটার সেম সেম থাকবে ওই স্যাম্পলটায়, তাহলে ওই স্যাম্পলটায় ম্যাস সমান, যেহেতু তাদের অ্যাটমিক ম্যাস সমান তাহলে তাদের অ্যাটম নাম্বারও সমান, কয়টা অ্যাটম আছে। সো পটাশিয়াম অ্যাটমও থাকবে এক্সটা। সো আমরা এখান থেকে দেখো একদম প্রথমে ছিল এই সবাই মিলে এতগুলো অ্যাটম টোটাল, তখন এতগুলা পটাশিয়াম ছিল, মানে একদম শুরুতে এই সবগুলা যোগ করলে যেটা হয় সেই কয়টা ছিল পটাশিয়াম। সো 2x প্লাস 8.54x, সরি 44x, আর ফাইনালি এই কয়টা পটাশিয়াম রিমেনিং। সো ওইখান থেকে তুমি টি বের করবা। সো এটা আসে 4.28 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইয়ার্স। ওকে, সো এখন আমরা তাহলে ম্যাথ দেখব, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। নিউক্লিয়ার ফিশন হ্যাঁ আর ফিউশন রিঅ্যাক্টর দেখাবো না? হ্যাঁ দেখাবো, আজকে এক ক্লাস নিব তা তো বলিনি, কালকে পড়াবো এটা। আর তোমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স হচ্ছে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 25, পরশু দিন। ঠিক আছে, পরশু দিন না হবে ক্লাস। ও হয়তো 2টা বা 3টা ক্লাস নিবে ওর সুবিধা অনুযায়ী, মানে ওর ক্লাসগুলো আলাদা হবে, আমার শিডিউল ক্লাস তো চলবেই, ওর ক্লাসগুলো আবার আলাদা একটা টাইমে হবে। আচ্ছা, এরপর তাহলে আমরা ম্যাথ দেখি। ম্যাথ হচ্ছে আমরা আজকে মোশন স্টার্ট করব। ওকে, আচ্ছা আমরা এক কাজ করি, মোশনটা আমরা কালকে স্টার্ট করি একবারে, মানে ওইটা এখন স্টার্ট করলেও খুব বেশি করতে পারবো না। আমরা আজকে বাকি 50 মিনিটের রেডি অ্যাক্টিভিটি দেখি, দেন কালকে একবারে 2 ঘন্টা মোশন দেখবো না। আচ্ছা, এবার আমরা একটু ওই আজকে তাহলে ওই ফিশন রিলেটেড ম্যাথগুলোও দেখাই দিই। আচ্ছা, তো ফার্স্টে একটা কাজ করি, আমরা একটা নিউক্লিয়াস রিলেটেড কিছু ম্যাথ দেখে ফেলি, যেগুলো ওই যে কেমিস্ট্রিতেও ছিল, একটা রিভিশন হবে তাইলে। দেখো, তো এখানে আমাদেরকে বলছে যে একটা হাইড্রোজেন অ্যাটম আছে। আচ্ছা একটু ওয়েট।